মোটর। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম পার্মানেন্ট ব্যাংকের ডিসি মোটর এবং পার্মানেন্ট ব্যাংকের সিনক্রোনাস মোটর। তো এটা আমাদের আজকে তৃতীয় টপিক আলোচনা হচ্ছে, যেখানে আমরা পড়াশোনা করবো যে ব্রাশলেস ডিসি মোটর। তো ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে বিভিন্ন রকম কুলিং ফ্যান দেখানো হচ্ছে, যেখানে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই বক্স এবং কম্পিউটারের যে প্রসেসর গুলো আছে, তো কম্পিউটার মাদার বোর্ডে এই ধরনের কুলিং ফ্যান গুলো আমরা দেখতে পাই। এই কুলিং ফ্যানের ভিতরে যে মোটরটা থাকে, এই মোটরটা আসলে মূলত ব্রাশলেস ডিসি মোটর। তো এই ব্রাশলেস ডিসি মোটর গুলো যে বিভিন্ন জায়গায় অ্যাসেম্বলি করা থাকে, যেমন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ব্রাশলেস ডিসি মোটরটা একটা কম্পিউটারের যে মাইক্রো প্রসেসর বা প্রসেসর যেটাকে আমরা বলি, সেই প্রসেসরের কুলিং ফ্যান। এখানে ইন্টেল কোম্পানির লোগোটা দেখা যাচ্ছে, অর্থাৎ ইন্টেল কোম্পানির যে প্রসেসর আছে সেটা কুলিংটা এটা দিয়ে হচ্ছে। এরপরে কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই বক্স বা ইটিএক্স থার্মাল যেটা পাওয়ার সাপ্লাই, এখানে কম্পিউটার পাওয়ার সাপ্লাই বক্সের এখানে কুলিং ফ্যান থাকে এবং আমরা এখানে হাত দিলে বুঝতে পারি যে এখানে ভিতরের যে টেম্পারেচারটা রেজ করতেছে, এই হিটটা আসলে এখানে এই কুলিং ফ্যানের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যে ব্রাশলেস ডিসি মোটরগুলো ইউজ করি সেটার অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু ধারণা থাকলে সেটা পড়ার জন্য একটু আগ্রহ কাজ করে আমাদের। এবং এটা আসলে অনেক ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। তবে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ল্যাপটপ, ডেস্কটপ, মাইক্রোপ্রসেসর এবং যে কম্পিউটার যে গ্রাফিক্স কার্ড, এগুলোতে আসলে কুলিং পারপাসে ইউজ করা হয়। এবং পাওয়ার সাপ্লাই বক্সে এটা ওয়াইডলি ইউজ করা হয়। এবার আমরা আলোচনা করছি যে এই আজকে যে পড়াশোনাটা আমরা করছি সেটা হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। এটার আসলে বেসিক কি সুবিধা আছে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করছি, অ্যাডভান্টেজটা কি বা আমরা কেন ব্রাশলেস ডিসি মোটরটা ইউজ করব সেটা একটু চট করে আমরা আলোচনা করে নিই। প্রথম কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে ব্রাশলেস ডিসি মোটর গুলো আছে, এটা প্রথম সুবিধা হলো এটা কোনো ব্রাশ এবং কমিউটেটর থাকে না। তো ব্রাশ কমিউটেটর না থাকলে কি হয়, যে কনভেনশনাল যে ডিসি মোটর গুলো আছে সেখানে ব্রাশ এবং কমিউটেটর থাকার কারণে সেখানে ফ্রিকশন তৈরি হয়। যখন মোটরটা ঘুরে তখন দেখা যাচ্ছে যে সেখানে কন্টিনিউয়াসলি একটা ফ্রিকশন হয়। তো সেখান থেকে কি হয়, টেম্পারেচার রেজ করে, তারপরে সেখান থেকে কিছু আমাদের পাওয়ার লস হয়, যেমন যে মেকানিক্যাল পাওয়ারটা সেখানে লস হচ্ছে রোটেশনে, এই মেকানিক্যাল পাওয়ারটা সেখানে লস যে হচ্ছে সেটার ইকুইভ্যালেন্ট একটা ইলেকট্রিক্যাল পাওয়ার কিন্তু আমাকে সাপ্লাই দিতে হচ্ছে। আমরা জানি যে মোটর electrical motor is a machine that converts DC electrical power into mechanical power. তো সেখানে আমরা যেহেতু মেকানিক্যাল পাওয়ার লস হচ্ছে, কাজেই তার সমপরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমাকে এখান থেকে সাপ্লাই দিতে হচ্ছে। ওই ইলেকট্রিক্যাল পাওয়ারটা কিন্তু আমাদের আসলে লস, এটা আমাদের ফিরে আসছে না। এটা হলো একটা ফ্যাক্ট। এবং আরো কিছু ফ্যাক্ট হচ্ছে যে এটা স্পার্কিং হয় এখানে, যেহেতু সেটা ব্রাশ কমিউটেটরের সাথে সবসময় ফ্রিকশন হয়, সেজন্য এখানে কিছু স্পার্কিং দেখা যায়। তো এটার ফলে আসলে একটু রিস্ক বা একটু সেফটি ফ্যাক্টরটা একটু কম, স্পার্কিংটা ভালো না সিস্টেমের জন্য। তো ব্রাশলেস ডিসি মোটর এই ধরনের স্পার্কিং হয় না। কনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি এখানে কোনো ব্রাশ বা কমিউটেটর কিছু নাই এখানে। তো আর একটা সুবিধা হলো যে এগুলো যেহেতু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট এখানে হচ্ছে না বা কোনো স্লাইডিং কন্ট্যাক্ট নাই, সেহেতু এখানে ব্রাশটা ক্ষয় করার ব্যাপার নাই। যেটা কনভেনশনাল ডিসি মোটরে ব্রাশ ক্ষয় হয়ে গেলে সেটাকে আবার রিপ্লেস করতে হয়, এবং ব্রাশটা ক্ষয় হয়ে গেলে রিপ্লেস যেহেতু করতে হয়, কাজে তার মেইনটেনেন্সটা একটু ঝামেলা পড়বে। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমাদের ব্রাশলেস মোটরগুলো পপুলারিটি ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে। তো এটা হলো একটা প্রধান কারণ, যে এর পপুলারিটি এত বেশি হওয়ার একটা প্রধান কারণই হচ্ছে যেটা মেইনটেনেন্সটা ইজি। এটার মধ্যে আসলে মেইনটেনেন্স করা তেমন কিছুই নেই, জাস্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালানো যায় অত্যন্ত সহজভাবে। তো এই সমস্ত সুবিধা আমরা এখান থেকে পেয়ে থাকি। তো আমার কম্পিউটার কুলিং ফ্যান বছরের পর বছর একইভাবে চলতে থাকে ইত্যাদি। এই হচ্ছে আমাদের এই মোটরগুলোর সুবিধা। এবার আমরা আসি হলো যে ব্রাশলেস ডিসি মোটরের যে কনস্ট্রাকশনাল ফিচার এটা কেমন। তো প্রথম আলোচনা হলো যে ব্রাশলেস ডিসি মোটরের যে কনস্ট্রাকশনাল ফিচার থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এর ভাইটাল দুটো পার্ট আছে। একটা পার্ট এখানে দেখানো হয়েছে,
যেটাকে আমরা রোটর বলতেছি, এবং এখানে একটা পার্ট আছে সেটাকে আমরা স্টেটর বলতেছি। আমরা বলতে পারি যে জাস্ট লাইক আদার ডিসি মোটর, a brushless DC motor consists of two major components or two major parts. One is the rotor, another is the stator. The rotor is consisted of permanent magnets, and the rotor is consisted of rotor magnetic core and windings. এভাবে আমরা বলতে পারি যে একটা কনস্ট্রাকশন একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন এভাবে দিতে পারি, যার অর্থ হচ্ছে যে এখানে আসলে রোটর যে পার্টটা থাকে, রোটর এবং স্টেটর দুটো পার্ট থাকে সব মোটরগুলোর মতো, এখানেও দুটো পার্ট থাকে। শুধুমাত্র পার্থক্য হলো রোটরে এখানে ইলেকট্রোম্যাগনেটের বদলে পার্মানেন্ট ম্যাগনেট থাকে এবং এখানে কোনো আর্মেচার থাকে না। যে রোটরটা হলো আসলে পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়, এবং স্টেটর যেটা, স্টেটরটা আসলে আর্মেচার। স্টেটর এখানে আর্মেচার উইন্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রোটরের মধ্যে থাকছে হলো রোটর কোর এবং পার্মানেন্ট ম্যাগনেট। সব ক্ষেত্রে যে রোটর কোর থাকে তা না, এটা ডিপেন্ড করে যে কোনো কোনো ক্ষেত্রে রোটর কোর থাকতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে রোটর কোর নাও থাকতে পারে, তবে পার্মানেন্ট ম্যাগনেট অবশ্যই থাকবে। আর স্টেটরের মধ্যে স্টেটর কোর অবশ্যই থাকে সাধারণত, এবং এখানে কপার কন্ডাক্টর দেখা যায়। এখন আমরা স্টেটর এবং এই রোটরটাকে যদি সেট করি, অর্থাৎ এখানে যে রোটরটা আমরা দেখতে পাচ্ছি, এই রোটরের ভিতরের অংশটা হলো একটা ঢাকনার মতো অনেকটা, আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে কি আছে, একটা জারের ঢাকনার মতো অনেকটা, এবং এর ভিতরে এই অংশটা হলো অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা ডিস্কের মতো। তো এটার সাথে এটা যখন সেট করা হয় তখন এটা কমপ্লিট ভাবে এরকম লাগে দেখতে অনেকটা, যেখানে কোরটা দেখানো হয়নি কমপ্লেক্সিটি অ্যারাইজ বা অ্যাভয়েড করার জন্য, কমপ্লেক্সিটি চলে আসে না হলে। কোর বাদে যদি আমরা হিসাব করি যে এখানে আমাদের ভাইটাল কম্পোনেন্ট গুলো হচ্ছে বাইরের দিকে কি থাকে, এখানে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট থাকে এবং ভিতরের দিকে কিছু উইন্ডিং দেওয়া থাকে। তো উইন্ডিং এর মধ্যে আমরা এখানে তিন রকম কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড, একটা গ্রিন, একটা হচ্ছে ইয়েলো। তো রেড দ্বারা আমরা উইন্ডিং এ এটাকে ইন্ডিকেট করছে। উইন্ডিং এ তে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কয়েল, এটাকে যদি আমরা 1 বলি, এটা হচ্ছে কয়েল 2। তো দুইটা কয়েল আছে, এটা একটা কয়েল, এটা আরেকটা কয়েল, এই দুটো কয়েল মিলে একটা উইন্ডিং তৈরি হয়েছে। অনুরূপভাবে এই কয়েল এবং এই কয়েল মিলে একটা উইন্ডিং তৈরি হয়েছে, এবং অনুরূপভাবে এই কয়েল এবং এই কয়েল মিলে একটা উইন্ডিং তৈরি হয়েছে। তো তিনটা কয়েল মোট প্রতি দুইটা কয়েলে একটা করে উইন্ডিং ফর্ম করছে। এই হচ্ছে এটার কনস্ট্রাকশন। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে টোটাল আসলে উইন্ডিং দেওয়া আছে মোট তিনটা, এবং তিনটা উইন্ডিং এর প্রত্যেকটা উইন্ডিং এ দেখা যাচ্ছে যে দুটো করে কয়েল দেওয়া আছে। তো এই হিসাবে মোট 6টা কয়েল এবং তিনটা উইন্ডিং দেওয়া আছে। কালারের একটা সিগনিফিকেন্স আছে এখানে, আমরা সিকোয়েন্সটা বুঝতে পারছি যে প্রথমে রেড এটা হচ্ছে এ, গ্রিনে হচ্ছে বি, এবং ইয়েলোতে সি। এটা একটা সিকোয়েন্স বোঝানোর জন্য এটা দেওয়া আছে। পরবর্তীতে আমরা যখন টাইমিং ডায়াগ্রাম আলোচনা করব, অন্য একটা টপিক আলোচনা করব, তখন এই যে কালার গুলো এটা একটু আমাদেরকে হেল্প করবে। তো আমরা এবার ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, যে এখানে যে কনস্ট্রাকশনটা দেখলাম, তো আসলে এর মধ্যে যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কাজ করে বা অপারেটিং প্রিন্সিপাল সেটা আসলে কি। তো মূল নীতিটা হচ্ছে এরকম যে এখানে আমাদের যে পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে রোটরে, the permanent magnet produces magnetic flux constantly and it is from the north pole and ends at south pole, and the armature consists some electromagnets. Here we see one of the armature winding is energized and the direction of current is shown by some blue arrow, and the magnetic flux produces from north pole to south pole, and the direction of magnetic flux also depends on the direction of current. এটা আমরা বলতে পারি যে আমাদের যে কয়েল গুলো আছে সেখানে কারেন্টের ডিরেকশন, এটা আসলে এটার মাধ্যমেই আমরা নর্থ পোল ও সাউথ পোলটাকে ইচ্ছা মতো ঠিক করতে পারি যে আসলে কোন দিকে নর্থ পোল এবং কোন দিকে আমরা সাউথ পোলটা আসলে তৈরি করব। তো সেটার জন্য আমরা স্টেপ যেটা করতে পারি, যদি এদিকে আমাদের সাউথ পোল তৈরি করতে হয় তাহলে আমরা কারেন্ট ডিরেকশনটাকে এদিকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে যে ব্লু অ্যারো গুলো দেওয়া আছে, বা এটাকে অনেকটা হালকা আকাশি রঙ বলতে পারি। এই অ্যারো গুলো দ্বারা বোঝাচ্ছে যে আসলে কারেন্টের ডিরেকশন। তো আমরা যদি মনে করি এখানে সাউথ পোলের জায়গায় নর্থ পোল তৈরি করতে হবে, আমরা স্রেফ এই অ্যারো ডিরেকশনটাকে একটু ঘুরাই দিতে পারি। By this way we can reverse the magnetic field accordingly. আমাদের প্রয়োজন অনুপাতে আমরা আসলে নর্থ পোল সাউথ পোলটাকে চেঞ্জ করতে পারি। এখন দেখা যাচ্ছে যে এটার কাজটা কি আসলে। তো এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা এভাবে ব্যাখ্যা করতে হবে। We know that the opposite pole of magnets attracts each other and the same pole of the magnets repels each other. We know that. আমরা আগে থেকে জানি যেহেতু বিপরীত পোলগুলো পরস্পরকে আকৃষ্ট করে,
আমাদেরকে যে পলিসিতে এটাকে ঘোরাতে হবে সেটা হচ্ছে এরকম যে আমরা যখন এখানে যে তিনটা উইন্ডিং দেওয়া আছে এ বি এবং সি, যাদেরকে তিনটা কালার দ্বারা রিপ্রেজেন্ট করা ছিল, আমরা যেটা করি এখানে যে এই উইন্ডিংটা দেওয়া আছে, এই উইন্ডিং এর এখানে যেটা আমরা করি এটাকে এনার্জাইজ করি। এনার্জাইজ করলে কি হয়, এটাকে যদি আমরা এনার্জাইজ করি তাহলে এখানে কারেন্ট ফ্লো হয়। কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কি হয়, আসলে কারেন্ট ফ্লো হলে যেটা হয় সেটা হলো যে এখানে একটা পোল ফর্ম করে। আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে এখানে কি পোলটা ফর্ম করতে হচ্ছে। আমরা জানি যে এখানে যেহেতু নট পোল আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই তার রিভার্স যে পোলটা সেটা এখানে তৈরি করতে হবে। তাহলে এটা কি করবে, নট পোলটাকে এখান থেকে আকর্ষণ করে চলে আসবে। এখন আমরা সেভাবে কি করলাম, এখানে কয়েলটাকে এনার্জাইজ করলাম। এখন আপাতত কয়েল এ কে আমরা এনার্জাইজ করেছি, এবং একই কারণে এখানে যখন সাউথ পোল তৈরি হয় অবশ্যই এখানে বিপরীত পাশে নর্থ পোল তৈরি হয়। এটা যেহেতু এই কয়েল দুটো পরস্পর আমরা কানেক্ট করে রেখেছি এবং কারেন্ট ফ্লোটা করলে আসলে তাই হবে যে পাশে সাউথ পোল হয়, পাশে নর্থ পোল তৈরি হয়। এবার কি হয়, এই সাউথ পোলটা এই নর্থ পোলটাকে অ্যাট্রাক্ট করে তার নিজের দিকে, এভাবে নর্থ পোলটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, নর্থ পোলটাকে সে যখন নিজের দিকে অ্যাট্রাক্ট করে, এখানে তখন কি হয় যে বিপরীত ঘটনাটা ঘটে, যে এখানে যেহেতু নর্থ পোল আছে, পার্মানেন্ট ম্যাটেরিয়াল এই পাশটা সাউথ পোল হবে অবধারিত হবে, এবং সেই কারণেই এখানে আমাকে নর্থ পোলটা তৈরি করতে হচ্ছে। নর্থ পোলটা তখন সাউথ পোলটাকে তার দিকে অ্যাট্রাক্ট করবে। ফলে কি হয়, পরস্পর সমানভাবে বিপরীত মুখে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই নর্থ পোলটা এদিকে অ্যাট্রাকশন অনুভব করে আর এই সাউথ পোলটা এদিকে অ্যাট্রাকশন অনুভব করে। এর জন্য কি হয়, এটা পরস্পর সমান ও বিপরীত মুখে একটা ফোর্স আমরা পাই এখান থেকে। পরস্পর সমান ও বিপরীত মুখে ফোর্স পেলে কি হবে, যে ম্যাগনেট সহকারে এই রোটরটা আসলে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। Due to the electromagnetic attraction, the magnetic poles try to attract each other, and therefore torque is developed in the rotor. For this reason, the rotor starts moving counterclockwise direction। এভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কারণ। আবার এটাকে চাইলে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো যায়, সেটা আমরা আরো পরে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা যেটা জানলাম যে আমরা আসলে উইন্ডিং এটাকে এনার্জাইজ করছি। এখন আমরা একটু যদি টাইমিং ডায়াগ্রামটা একটু এক্সপ্লেন করি, যে প্রথমে আমরা যেটা করেছি টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে এখানে আমরা যদি টাইমের রেসপেক্টে যে ভোল্টেজ গুলো অ্যাপ্লাই করছি বিভিন্ন কয়েলে, সেটা যদি প্লট করি তাহলে আমরা এরকম দেখতে পাই। টাইমের রেসপেক্টে যে বিভিন্ন ভোল্টেজ গুলো আমরা বিভিন্ন কয়েলে অ্যাপ্লাই করেছি, সেটা যদি এক নজরে দেখি তাহলে আমরা এই মোট একটা টোটাল সাইকেলে টাইম স্লটটাকে 6টা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট স্লট, এটা সেকেন্ড স্লট, থার্ড স্লট, এটা ফোর্থ স্লট, এটা ফিফথ স্লট, এবং এটা হলো সিক্সথ স্লট। মোট 6টা স্লট এখানে টাইমে আছে। তো প্রথমে আমরা বলে নিলাম যে যেহেতু আমরা উইন্ডিং এ কে এনার্জাইজ করেছি, তাহলে ফার্স্ট স্লটে কেবলমাত্র আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি বা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এবং একই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বি তে কি হচ্ছে, এখানে কোনো প্রকার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, ঠিক আছে। এবং একই সময় সি উইন্ডিং এও কোনো প্রকার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি। তো মনে রাখতে হবে যে ফার্স্ট টাইম স্লটে শুধুমাত্র আমরা কি করেছি, উইন্ডিং এটাকে এনার্জাইজ করেছি। ফার্স্ট টাইম স্লটে উইন্ডিং এটাকে এনার্জাইজ করেছি, এবং আমরা ফার্স্ট স্লটে উইন্ডিং এটাকে এনার্জাইজ করার কারণে এখানে যে নর্থ পোলটা ছিল সেটা সাউথ পোল দ্বারা অ্যাট্রাক্ট হওয়ার ফলে এখান থেকে এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন। এরপরে আমরা যদি মোটরটাকে কন্টিনিউয়াসলি ঘোরাতে চাই, if you want to rotate, make the rotation the rotor counterclockwise, what we have to do, we just change the energizing. Energizing-টা just change করতে হবে, and we have to stop the flow of current in winding A, and we have to start with flow of current in winding B. And accordingly, the north pole and south pole appears in the electromagnet. According to the figure, we see south pole appears here, north pole appears here, and again the south pole of the electromagnet attracts the north pole of the permanent magnet, just as before. Just কিছুক্ষণ আমরা যেভাবে আলোচনা করলাম, একইভাবে এই সাউথ পোলটা কি করে, নর্থ পোলটাকে তার দিকে আকর্ষণ করে, এবং এখানকার নর্থ পোলটা সাউথ পোলটা যেখানে আকর্ষণ করে, ফলে সেটা একই দিকে কি হয়, ঘোরার জন্য টেন্ডেন্সি লাভ করে। এই যখন আমরা কয়েল বি কে এনার্জাইজ করতেছি বা উইন্ডিং বি কে এনার্জাইজ করছি, এই সময় কিন্তু উইন্ডিং এটা জিরো, অর্থাৎ সেকেন্ড টাইম স্লটে একমাত্র উইন্ডিং বিটাকে আমরা কি করেছি, এনার্জাইজ করেছি, এবং সেকেন্ড টাইম স্লটে আমার উইন্ডিং এ এবং উইন্ডিং সি কোনোটাতে আমরা কি করিনি, পাওয়ার সাপ্লাই দিই। দেখতে পাচ্ছি এখানে উইন্ডিং এর পাওয়ার সাপ্লাই দেওয়া নেই, এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এবং এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা দেওয়া নেই। ফলে আমরা এখন এই স্টেজে চলে আসছি। এখন আমরা যদি চাই যে না, এই মোটরটা আরো কন্টিনিউয়াস ভাবে ঘুরুক,
তাহলে কি করতে হবে, এইখানে এনার্জাইজ করার ফলে নট পোলটা তখন চলে এসছে, যে নট পোলটা এখানে চলে এসছে, আমাকে কিন্তু অপেক্ষা করলে হবে না, আমাকে পরবর্তী কয়েলটাকে এনার্জাইজ করে দিতে হবে। এবং এই সময় যখন ম্যাগনেটিক যে নট পোলটা, পার্মানেন্ট ম্যাগনেটিক নট পোল বি কয়েলে চলে আসবে, তখন আমাকে কি করতে হবে, যে উইন্ডিং এ এবং উইন্ডিং বি দুটোকেই অফ করে দিতে হচ্ছে। এবং থার্ড টাইম স্লটে দেখতে পাচ্ছি আমরা উইন্ডিং এতে আমরা কোনো ভোল্টেজ সাপ্লাই দিইনি, ভোল্টেজ সাপ্লাই না দিলে কারেন্ট ফ্লো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরেরটাতে পাওয়ার সাপ্লাই হচ্ছে। তো এটা কিরকম হবে, সেটা এরকম হবে যে যখন আমরা থার্ড স্লটে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, শুধুমাত্র উইন্ডিং সিটাকে আমরা কি করলাম, অন করে দিলাম। উইন্ডিং সিটাকে অন করলে যেটা হলো, উইন্ডিং সিট একইভাবে সাউথ পোল ধরে নর্থ পোল চলে আসলো। এরপর আমাদেরকে কিন্তু সুইচিং সিকোয়েন্সটা রিভার্স করে দিতে হচ্ছে। কারণ হলো যে আমাদের যে নর্থ পোলটা উপরে ছিল, এটা ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে আসছে, আর যেটা সাউথ পোল ছিল সেটাই ঘুরতে ঘুরতে উপরের দিকে চলে গেছে। যেমন ছবিতে দেখতে পাচ্ছি, এখানে যে নর্থ পোলটা ছিল এটা ঘুরতে ঘুরতে দিকে চলে আসছে, আর যেটা সাউথ পোল ছিল সেটা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে। তাহলে নর্থ পোল যেহেতু নিচে চলে আসে আর সাউথ পোল যেহেতু উপরে চলে গেছে, এখন কি করতে হবে আমাদেরকে, আমরা যদি আগের মতো করেই এইখানে আমি যদি কি তৈরি করি, সাউথ পোল তৈরি করি আগের ছবির মতো করে, এখন এই নর্থ পোলটা কিন্তু এখানে চলে আসছে আর সাউথ পোলটা এখানে চলে আসছে। আচ্ছা, আমি যদি আবারও এখানে সাউথ পোল তৈরি করি, এবার কিন্তু সাউথ আর সাউথ পরস্পরকে মোটো অ্যাট্রাক্ট করবে না, ফলে এটা রিপেল করবে পরস্পরকে, এবং রিপেল করার কারণে সরাই দিবে। এটা যেন না ঘটে, এই জন্য আমাকে কি করতে হচ্ছে, যখনই আমি দেখছি যে নর্থ পোলটা নিচে এবং সাউথ পোলটা উপরে চলে গেল, তখন আমাকে এখানে ভোল্টেজের ডিরেকশনটা রিভার্স করে দিতে হবে। এর উদ্দেশ্যটা কি, যে আমরা জানি যে I is proportional to V according to Ohm's law, we know that I is proportional to V. If the direction of voltage is reversed, the direction of current is also reversed in the winding or coil. And this is the way of reversing the magnetic field. এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে রিভার্স করার একটা ইফেক্টিভ ওয়ে। এখন এটাই আমরা এইভাবে বলতে পারি যে এখন যেহেতু এখানে আমরা রিভার্স ডিরেকশনে ভোল্টেজ দিয়েছি, এখানে কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে গেছে। একটু আগের যে ছবিটা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যারোর ডিরেকশনটা নিচের দিকে, তার মানে কারেন্টের ডিরেকশনটা এখন কয়েলের উপর দিয়ে দেখানো আছে, যে কয়েলে এভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো নিচের দিকে যেহেতু কয়েলের কারেন্টটা ফ্লো হচ্ছে, এবং পরের ছবিটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এসে যে অ্যারোর ডিরেকশনটা উপরের দিকে চলে গেছে, তার মানে হলো যে আমরা কারেন্টের ডিরেকশনটা ঘুরিয়ে দিয়েছি। তো কারেন্ট ডিরেকশনটা তো এমনি ঘোরানো যায় না, ভোল্টেজের ডিরেকশনটাকে ঘোরানোর মাধ্যমে কারেন্টের ডিরেকশনটাকে ঘুরে দেওয়া হয়েছে। ফলে এখানে অপোজিট পোল তৈরি হয়েছে, বা আগে এখানে সাউথ পোল ছিল, এবার এখানে নর্থ পোল তৈরি হয়েছে। তো নর্থ পোল তৈরি হলে এবার কি হবে, নর্থ পোলটা এবার সাউথ পোলটাকে অ্যাটাচ করবে। আগে কি হচ্ছিল, এখানকার সাউথ পোলটা এখানকার নর্থ পোলটাকে অ্যাটাচ করছিল, এবার বিপরীত হবে, এখানকার নর্থ পোলটাই ওখানকার সাউথ পোলটাকে এখন তার দিকে অ্যাটাচ করবে। এই হচ্ছে ফ্যাক্ট। এইটা একটু আমাদেরকে বুঝতে হবে যে ঠিক আছে, এইভাবে আমাদের কি করতে হবে, সাউথ পোল এবং নর্থ পোলের মধ্যে পরস্পরকে অ্যাট্রাক্ট করতে হবে। এখন আমরা যদি এটাকে কন্টিনিউ করতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে, রিভার্স দিকে আবার উইন্ডিং বিটাকে এনার্জাইজ করতে হচ্ছে। এটা কেন, কারণ আমরা যদি আগের ডিরেকশনে উইন্ডিং বিকে রিভার্স করি, তাহলে এটা আসলে রিপেল করবে। কারণ এখানে যদি আমি নর্থ পোল তৈরি করি আগের মতো করে, তাহলে নর্থ রিপেল করবে। আমাকে এখানে অবশ্যই কি করতে হবে, বিপরীত পোলটা তৈরি করতে হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু আগে নর্থ পোলটা ছিল, কাজে আমাকে সাউথ পোল তৈরি করতে হচ্ছিল, এখন সাউথ পোলটা এখানে চলে আসতেছে, কাজে সাউথ পোলটা যখন এখানে চলে আসতেছে, আমার এখানে সাউথ পোল তৈরি করলে কাজ হবে না, আমাকে তৈরি করতে হবে নর্থ পোল। একই কারণে আমরা কি করছি, যে পরবর্তী টাইম স্লটটাতে আমরা যে এখানে রিভার্স দিকে আসলে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি। রিভার্স দিকে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন এটা একই দিকে ঘোরা কন্টিনিউ হবে। আবার কি হবে, এখানে যখন চলে আসলো, তখন আমরা আবার পরবর্তীতে দেখতে পেলাম যে ঠিক আছে, তখন আবারও পরের টাইম স্লটে এটা গিয়ে এখানে চলে আসলো। তার মানে হলো এখনো এখানে আসলে আমাদেরকে নর্থ পোল তৈরি করতে হবে এই ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্রে। তাহলে সাউথ পোলটা হয়ে যাবে কি, এতক্ষণ এখানে ছিল, সাউথ পোলটা চলে আসবে। যখনই সে সাউথ পোলে চলে আসলো, নর্থ পোলটা আবার ঘুরতে ঘুরতে আগের জায়গায় চলে আসলো, ঠিক এই আগের ছবির মতো। নর্থ পোলটা যখনই উপর দিকে চলে আসলো, তখন আমরা একইভাবে এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকলাম। অর্থাৎ আমরা যদি এই তিনটা ভোল্টেজকে এই টাইমিং ডায়াগ্রাম মেইনটেইন করে কন্টিনিউয়াস ভাবে সাপ্লাই দিতে থাকি, তাহলে একটা কমপ্লিট রোটেশন আমরা পাই, এবং এটাকে আমরা একটা সাইকেল বলতে পারি বা একটা বলতে পারি। একটা ফুল রোটেশনে আমাদের যে ফার্স্ট টু লাস্ট যে টাইমিং ডায়াগ্রাম, সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, এটা যে কোনো মোটরই হোক, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। এবং আমাকে মনে রাখতে হবে, আমাকে সাইকেলটা অলওয়েজ কন্টিনিউ করতে হবে, এটার উপরে ডিপেন্ড করে মোটরটা আসলে ঘুরছে কিনা। তো এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে একটা ব্রাশলেস ডিসি মোটরের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়,
এবং এটার অ্যাডভান্টেজ কি কি বা ইম্পর্টেন্সটা কি কি সেগুলো আমরা আলোচনা করলাম, এবং এটার কনস্ট্রাকশনটা আলোচনা করলাম, ওয়ার্কিং প্রিন্সিপলটা আলোচনা হলো। তো পরবর্তী অংশের কন্টিনিউ করার আগে আমি জানতে চাচ্ছি যে এতক্ষণে যা কিছু আলোচনা হলো এর মধ্যে কি কোনো অ্যাম্বিগুইটি আছে কিনা বা তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। যদিও এই ব্রাশলেস ডিসি মোটরটা অনেকটাই ইজি তোমাদের জন্য এবং সবাই তোমরা এটার সাথে পরিচিত, এমন কেউ নাই যে ব্রাশলেস ডিসি মোটর দেখো নাই। তোমাদের ইভেন ল্যাপটপের সাথে ব্রাশলেস ডিসি মোটরটা আছে, তোমাদের ল্যাপটপে ক্লাস করছো বা ইত্যাদি ডেস্কটপ কম্পিউটার, এগুলো সবগুলোতে আসলে ব্রাশলেস ডিসি মোটরটা আছে। তো সবাই তোমরা এটা আসলে দেখছো এবং এটাতে আরো বেশ কিছু অ্যাপ্লিকেশনের কাজ করা হয়, যেমন ইন্ডাস্ট্রি হোক বা ড্রোন তৈরি করা হয়, ছোট ছোট মোটর দেওয়া হয়, ছোট ছোট খেলনা হেলিকপ্টার ইত্যাদিতে এগুলো আসলে ব্যবহার করা হয়। এগুলোর ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশনস আছে এবং এগুলো বেশ কমার্শিয়াল বা ইকোনমিক ভাবেও আসলে বিক্রি হয়, কারণ এগুলোর প্রোডাকশনও প্রচুর এবং এটা রিকোয়ারমেন্ট অনেক বেশি। এজন্য এই মোটরগুলো খুব মানে ওয়াইড রেঞ্জের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই এবং এই মোটরগুলো ছোট বড় বিভিন্ন আকৃতির পাওয়া যেতে পারে। তো এই মোটরগুলোর যে পাওয়ার সাপ্লাইটা অন্যান্য মোটরের মতো ঠিক না যে কনস্ট্যান্ট ভাবে একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম আর মোটরটা ঘুরতে থাকলো, ঠিক এরকম না। এই মোটরটা আসলে অন্যভাবে ঘোরাতে হয়, ড্রাইভার সার্কিটের মাধ্যমে মোটরটা আসলে ঘোরাতে হয়। তো প্রথম কথা হচ্ছে যে পরবর্তী সেকশন আলোচনা করার আগে তোমাদের যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে এখন একটু করে নাও এইটুকুর উপরে। এই অংশটার উপর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী সেকশনটা শুরু করব। আচ্ছা, আশা করি এটা খুব ক্লিয়ার হয়ে গেছে। আমরা তাহলে পরের সেকশনটা শুরু করতে পারি। যে এতক্ষণে যে মোটরটা আমরা আলোচনা করলাম সেটা হলো, দেখতে পাচ্ছি যে এট এ টাইম একটা মাত্র উইন্ডিং এনার্জাইজ করা আছে। তো এর ফলে যে টোটাল টর্কটা ডেভেলপ হয়, এই টর্কটা যে পরিমাণে পাই আমরা যদি একই সাথে ডাবল কয়েল এনার্জাইজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাবল ভাবে পেতে পারি। এখন ডাবল ভাবে যেহেতু পেতে পারি তাহলে এখানে আমরা যদি মনে করি যে একই সমান আকৃতির বা একই সমান আকারের যে মোটরটা আছে, সেম সাইজের মোটরে আমরা যদি বেশি পাওয়ার পেতে চাই, if you want to more power the same size or the same brushless DC motor, so what can we do? We need to change the timing diagram and we have to energize more than one winding rather than energizing only one winding. আমাকে কি করতে হবে, একটার চেয়ে বেশি উইন্ডিং কে একই সাথে যদি এনার্জাইজ করতে পারি সেক্ষেত্রে আমরা এটার চাইতে আরো বেশি পাওয়ার প্রডিউস করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই মোটরটার বিশেষত্ব। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিভাবে আমরা এখান থেকে আরো বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করার মাধ্যমে বেশি পরিমাণ মেকানিক্যাল পাওয়ার পেতে পারি। যদিও এখানে ইমপ্রুভমেন্ট মানে এমন না যে একই পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিয়ে একই হচ্ছে বেশি মেকানিক্যাল পাওয়ার পাচ্ছে, ব্যাপারটা তা না, বরং হচ্ছে যে আমাদের মেকানিক্যাল পাওয়ারটা বেশি পেতে হলে আমাদের সেই অনুপাতে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসলে বাড়িয়ে দিতে হবে। তো এই ইমপ্রুভমেন্টটা আমরা কিছু পর আলোচনা করব। আমরা একটা ধারণা নিয়ে রাখলাম যে আসলে কিভাবে এই মোটরটা একটু ইমপ্রুভ করা যায় সে সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখলাম। এটার কনস্ট্রাকশন এবং টাইমিং ডায়াগ্রামটা সেপারেট একটা ক্লাসে আমরা ডিটেইল আলোচনা করব। এটা শুধুমাত্র একটা ধারণা থাকলো যে আসলে এটাকে ইমপ্রুভ করা যায়। এবং আমাদের যে একটা ভাইটাল পার্ট যে কন্ট্রোল অফ ব্রাশলেস ডিসি মোটর, এটার মেইন পার্টটা হচ্ছে এরকম যে এই ব্রাশলেস ডিসি মোটরের যে কন্ট্রোল সেটা মূলত এভাবে করা হয়ে থাকে, যেখানে মূল যে মোটরটা থাকে সেই মোটরের সাথে একটা সেন্সর কানেক্টেড থাকে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে মূল মোটরটা দেওয়া আছে এবং এখানে তিনটা কয়েল দ্বারা তিনটা উইন্ডিং রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই তিনটা কয়েল বা তিনটা উইন্ডিং আবার কানেক্টেড আছে এখানে কন্ট্রোলারের মাধ্যমে। এই কন্ট্রোলার থেকে এ বি এবং সি তে পালস তৈরি হচ্ছে। একটু আগে যে আমরা আলোচনা করলাম যে টাইমিং ডায়াগ্রামটা, সেই টাইমিং ডায়াগ্রামের সিগন্যালটা কন্ট্রোলার থেকে তৈরি হয় এবং এটাতে অ্যাপ্লাই হয়। তো যখন সে টাইমিং ডায়াগ্রাম অনুযায়ী সিগন্যাল পায় তখন মোটরটা ঘুরতে থাকে। তো মোটরটা ঘুরতে থাকলে সেন্সর যেটা করে মোটরের যে রোটেশনটাকে মেজার করতে পারে এবং সে ইলেকট্রনিক কন্ট্রোলারে আবার এটাকে পাঠিয়ে দেয়। সে কিভাবে কাজটা করে সেটার জন্য আমাদের ছবিটাকে দেখানো হয়েছে যে আসলে কিভাবে আমরা মোটরের আরপিএমটা ক্যালকুলেট করতে পারি। তোমরা তোমাদের কম্পিউটারে দেখেছো বায়োস সেটআপে ঢোকার ফলে বোর্ড সেটিং এর জন্য তোমরা ঢুকেছিলা, সে সময় কিন্তু আমাদের কুলিং ফ্যানের আরপিএমটা আমরা দেখতে পাই ডিজিটাল ভাবে, এবং এটার কারণটা হচ্ছে যে সেখানে আসলে এটা মেজার করার টেকনোলজি আছে। তো ইউজুয়ালি কিভাবে মেজার করা হয় সেটা আমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা সিসিবি বোর্ড বা কভার ক্ল্যাড বোর্ড এখানে, এবং সেটার উপর একটা পিসিবি ডিজাইন করা আছে।
এই পিসিবির মধ্যে মূলত একটা কন্ডাক্টর আছে এখানে। তোমরা সবাই জানো যে একটা সিসিবি বোর্ডের উপর এচিং করে কিভাবে পিসিবি বোর্ড তৈরি করা হয়। এই পিসিবি বোর্ডের উপর যেটা কপারের লেয়ার থাকে, কপারের লেয়ারটা আসলে এচিং হয়ে শেষ পর্যন্ত এরকম কন্ডাক্টরে পরিণত হয়। এবং এখানে কি থাকে, এভাবে জিগজ্যাগ ভাবে এভাবে ফ্লো হয়, এভাবে জিগজ্যাগ ভাবে এভাবে করে কন্ডাক্টর গুলো দিক থেকে এদিকে এভাবে করে একদম এ পর্যন্ত চলে আসে। আসার পরে এটা এখানে চলে আসে, ফলে এখান থেকে এই পর্যন্ত এখানে একটা কন্টিনিউয়াস একটা কন্ডাক্টর আমরা এখানে পেয়ে যাই। এখন কিভাবে এটা কাজ করে সেটা একটু ব্যাখ্যা আমরা দিতে পারি। যে প্রথমে যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটা এর সাথে ফেস টু ফেস বসানো হয়। বসানোর ফলে হয় কি, যে সাউথ পোল এবং যে নর্থ পোলটা আমরা দেখতে পাচ্ছি, নর্থ পোলটা এখানে অবস্থান করে এবং সাউথ পোলটা এখানে অবস্থান করে। এখানে নর্থ পোলটা এবং এখানে সাউথ পোলটা অবস্থান করার ফলে কি হয়ে যায়, যখন এই মোটরটা ঘুরে তখন এখানে নর্থ পোল এবং এই সাউথ পোলটা কি করে পরস্পর এখানে ফ্লাক্সটা কাট করে। অর্থাৎ এখানে যে কন্ডাক্টরটা আমরা দেখতে পাচ্ছি, তো দুইভাবে ফ্লাক্স কাট করা যায়। একটা হলো যে কন্ডাক্টরটা মুভ করে ফ্লাক্সটা স্থির থাকে, সেভাবে কন্ডাক্টর ফ্লাক্স কাট করতে পারে। বিপরীতটা হতে পারে যে কন্ডাক্টরটা স্থির, ফ্লাক্সটাই মুভিং, সেক্ষেত্রে ফ্লাক্স কাট করে। তো আমরা ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ক্লাসে শুরুতে আলোচনা করেছি যে কোনো আমরা কি বলেছিলাম, when a conductor cuts magnetic flux it produces an EMF across it। যখন কোনো কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্সে কাট করে তখন একটা EMF প্রডিউস হয় across it, and the amount of EMF is proportional to the rate of change of magnetic flux। rate of change of magnetic flux যত বেশি হবে, প্রপোর্শনাল যে EMF টা তত বেশি হবে। তার মানে হলো যে আমরা যখন মোটরটা ঘুরবে, তো ঘোরার সময় এখানে নর্থ পোল এবং সাউথ পোলটা এর উপর দিয়ে যত স্লো ভাবে ঘুরবে, তাহলে প্রতি একক সময় তত কম পরিমাণ কন্ডাক্টরকে কাট হবে ফ্লাক্স দ্বারা। আর যত ফাস্ট ঘুরবে একই মোটর, তত বেশি পরিমাণ কন্ডাক্টর ফ্লাক্স দ্বারা কাট হবে। ফলে ডিডিটি অফ ফাইটা কি হবে, অনেক বেশি হবে। ডিডিটি অফ ফাই যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, ডিডিটি অফ ফাই যখনই অনেক বেশি হয়ে যাবে তখন আসলে এখানে ফ্লাক্স কাট হবে এবং এখানে ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ যখন ইনডিউসড হয়ে যাবে তখন কি হচ্ছে, এখান থেকে আমি একটা এনকোডারের মাধ্যমে সেন্সর, এখান থেকে ইলেকট্রনিক কন্ট্রোলার, তো মনে করি যে এখানে যদি 1000 আরপিএম এ ঘোরে কথার কথা, তাহলে এখানে কথার কথা 1 ভোল্ট পাওয়া যায়। এরকম যদি একটা ক্যালিব্রেশন আমাদের থাকে, এবং যেহেতু এটা প্রপোর্শনাল, যে ই ইজ প্রপোর্শনাল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি বা মাইনাস ডিডিটি অফ ফাই, এখন এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আসলে যেহেতু প্রপোর্শনাল, কাজেই আমরা যদি ক্যালিব্রেশন করে নিই যে প্রতি 1000 আরপিএম এর জন্য 1 ভোল্ট করে আমি পাই, তাহলে যখন সেটা 2000 আরপিএম এ ঘুরবে তখন হয়তো 2 ভোল্ট পাবো। তাহলে আমি যদি এখন একটা মাল্টিমিটার দিয়ে মেজার করে যদি দেখি 0.5 ভোল্ট পেয়েছি, তাহলে বুঝতে পারবো যে এটা আসলে 500 আরপিএম এ ঘুরছে। এইভাবে করে কিন্তু আমি আসলে এটা মেজার করতে পারি। এটা ইনডাইরেক্ট ভাবে মেজার করা যায়। সরাসরি টেকোমিটার দিয়ে তোমরা আরপিএম মাপতে জানো কিভাবে, ল্যাবরেটরিতে টেকোমিটার দিয়ে আরপিএম মাপে। তো এটা হলো একটা মেথড, কিন্তু আমরা যখন এটাকে একটা ক্লোজ লুপের মধ্যে নিয়ে আসবো, তো তখন তো এত সফিস্টিকেটেড বা এত বড় অ্যারেঞ্জমেন্টের মধ্যে করা যায় না। এই কারণে আমাদের কি করতে হয়, এর মধ্যে একটা এনকোডার ইউজ করতে হয়। সেই এনকোডারের কাজটা হচ্ছে যে এখান থেকে ভ্যালুটা নেয়, ভ্যালুটা নেওয়ার পরে সে এখানে কন্ট্রোলার পাঠিয়ে দেয়। এখন এমনও হতে পারে যে মোটরটা যে স্পিডে ঘুরছে তার চেয়ে বেশি জোরে ঘোরানো লাগতে পারে। সেক্ষেত্রে এবিসি এর যে পালসটা আমরা যে একটু আগে দেখেছি, এখানে যে পালসটা যে তৈরি হচ্ছে, মনে করি যে এখন আমাদের মোটরটা 500 আরপিএম এ ঘুরছে এবং এটা একটা কম্পিউটারের সাথে কানেক্টেড আছে। এখন কম্পিউটারের টেম্পারেচার রেজ হয়ে গেছে, টেম্পারেচার কমছে না। তখন প্রসেসর কি করবে, যে টেম্পারেচারটা যেন বেশি রেজ না হয়, তার একটা লিমিট আছে, তো সেটার মধ্যে রাখার জন্য আরপিএমটা বাড়িয়ে দেবে কুলিং ফ্যানে। কুলিং ফ্যানে যদি আরপিএমটা বাড়িয়ে দেয়, তাহলে কি করতে হবে, কুলিং ফ্যান আরপিএম বাড়ানোর জন্য এখানে যে টাইমিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেখানে আসলে এই টাইমিংটাকে একটু দ্রুত বা ফাস্ট করে দেওয়া হবে। ফাস্ট করে দিতে গেলে কি করতে হবে, এটাকে স্কুইজ করে দিতে হবে। স্কুইজ করার অর্থ হচ্ছে যে এখান থেকে একই সময়ে এখানে যে আসলো তার চেয়ে কম সময়, পালস উইডটাকে যদি আমরা কমাই দিই, পালস উইডটা কমাই দিলাম, পালস উইডটা কমাই দিলাম, টোটাল ডিউরেশনটা কমে গেল, এখানে ডিউরেশনটা কমে গেল। তাহলে আমরা যদি টোটাল এই টাইমিং ডায়াগ্রামটাকে একটু স্কুইজ করে দিই, তাহলে এটা দ্রুত সুইচিং হবে। তো দ্রুত সুইচিং হয়ে গেলে মোটরটা জোরে ঘুরবে। আর যদি এমন দেখি যে পর্যাপ্ত পরিমাণ কুলিং হয়ে গেছে, এত জোরে ঘোরানোর দরকার নাই, জোরে ঘোরাতে গেলে বেশি ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউম হয়। তো আমরা এখন জানি আমাদের কম্পিউটার গুলো অনেক স্মার্ট, এবং এখানে স্মার্ট পাওয়ার সাপ্লাই ব্যবস্থা আছে, এবং এখানে পাওয়ার ইকোনমিক ব্যাপার আছে, পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সে কারণে এখানে আসলে আননেসেসারি পাওয়ার লস যেন না হয়, তো যখন প্রয়োজন হয় না তখন এটা আস্তে আস্তে ঘোরানো হয়। তো সেটার জন্য কি করতে হয়, এটা স্ট্রেচ করে দেওয়া হয়। অর্থাৎ
এখানে যে পালস উইডটা আছে উইডটাকে যদি ডাবল করে দেওয়া হয় তাহলে কি হয়ে যায়, এটা আসলে অনেক বেড়ে যায়। তখন এখান থেকে আসলে এই মোটরের স্পিডটা কম বা বেশি হতে পারে। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে এইভাবে আমরা এগুলো কাজ করা হয়, যে মূলত ক্লোজ লুপ যে কন্ট্রোলটা আসলে এভাবে করা হয়। তো এই ক্লোজ লুপের কারণে আমাদের যে কন্ট্রোলটা এটা সুষ্ঠুভাবে হয়ে থাকে। এটা কিন্তু ওপেন লুপ কন্ট্রোল করলে যে সমস্যাটা আমরা জানি যে ব্রাশলেস ডিসি মোটর যদি লোড থাকে তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে স্পিড কম বা বেশি হতে পারে। যদিও ব্রাশলেস ডিসি মোটরকে চাইলে ওপেন লুপও চালানো যায়, কিন্তু ক্লোজ লুপটা বেশি সেফ। ক্লোজ লুপটা চালালে আমরা আরপিএমটা কনফার্ম হতে পারবো যে আরপিএমটা ঠিক মতো কাজ করছে। তো এখানে যে মেথডটা অ্যাপ্লাই করা হলো, এই বাদে আরো অনেক মেথড আছে, যেমন হল ইফেক্ট সেন্সরের মাধ্যমে এটা করা যেতে পারে। হল ইফেক্ট সেন্সর ছাড়াও এটা আরপিএম মেজার করা যেতে পারে। তো যে কোনো সেন্সরের মাধ্যমে করা যেতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে অপটিক্যাল সেন্সরও ইউজ করা হতে পারে। তো এটার রোটেশন মেজারের জন্য অনেক রকম এনকোডিং সিস্টেম আছে, যেগুলো তোমরা হয়তো বা মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন অলরেডি পড়েছো। তো যে কোনো একটা এনকোডিং এর মাধ্যমে এখান থেকে আসলে সোজা কথা আমাকে আরপিএমটা আসলে রিসিভ করতে হবে, সেন্সরের মাধ্যমে এটাকে পাঠিয়ে দিতে হবে কন্ট্রোলারের মধ্যে, এবং এটা হলো একটা প্রোগ্রামেবল একটা লজিকের মধ্যে থাকবে, এবং তার মাধ্যমে এটা আসলে কন্ট্রোল হবে। এইভাবে করে সিস্টেমটা চলে। এবার আমরা দেখি যে কি কি রকম ব্রাশলেস ডিসি মোটরগুলো আছে। ব্রাশলেস ডিসি মোটর বিভিন্ন রকম হতে পারে। তো একটা টাইপ হচ্ছে যে মোটরের কোন অংশটা ঘুরে তার উপর ভিত্তি করে মোটরটাকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে যে মোটরের অংশটা ঘুরে সেটা বাইরের অংশটা ঘুরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচারটা আসলে কোথায় আছে, এখানে আর্মেচারটা ভিতরের দিকে আছে। the armature exists inside the motor and the rotor is exists outside of the rotor stator। অর্থাৎ এখানে স্ট্যাটর হলো আর্মেচার, আর আর্মেচারটা ইনসাইডে আছে, and the field or the permanent magnet or the rotor is situated outside of the motor। এখানে রোটরটা আসলে মোটর আউটসাইড দিয়ে আছে, এবং যার কারণে যখন ঘুরবে তখন বাইরের অংশটা ঘুরবে। তো যদি মোটরের কোনো মোটরের বাইরের অংশটা ঘুরে তাহলে আমরা তাকে বলি আউট রানার। আউট রানার মানে বাইরের অংশটা রান করবে বা ঘুরবে। আর যদি এই একই মোটরের ভিতরের অংশটা ঘুরে তাহলে আমরা তাকে বলেছি ইন রানার। তো ভেতরের অংশটা ঘুরে নাকি বাইরের অংশটা ঘুরে, এটার উপর ভিত্তি করে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো দুই রকমই হতে পারে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের অংশটা ঘুরে, কাজে এটা আউট রানার ব্রাশলেস ডিসি। আমাদের কম্পিউটার পাওয়ার সাপ্লাই বক্স এবং কম্পিউটারের মাদারবোর্ড এবং প্রসেসরের যে কুলিং ফ্যান গুলো বেসিক্যালি বেশিরভাগই হলো আউট রানার ব্রাশলেস ডিসি মোটর। ইন রানার বেশ কম, ইন রানার মোটর ওই পারপাসে কম ইউজ করা হয়। তো ইন রানার ব্রাশলেস ডিসি মোটরও হয়। তো সেটার স্কিমেটিক আমরা এখানে একটু দেখতে পারি যে আসলে ইন রানার ব্রাশলেস ডিসি মোটর কনস্ট্রাকশন আরো বেশি সিম্পল। এখানে কি থাকে, আর্মেচার গুলো ভিতরের বদলে আর্মেচার গুলো বাইরের দিকে থাকে, আর যে ম্যাগনেটিক ফিল্ড যেটা সেই ম্যাগনেটিক ফিল্ড আসলে ভিতরের দিকে থাকে। এই হলো এটার কনস্ট্রাকশন। এবার এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্মানেন্ট ম্যাগনেটকে আসলে রোটর হিসেবে ইউজ করা হয়েছে। তো ইন রানার ব্রাশলেস ডিসি মোটর এবং আউট রানার ব্রাশলেস ডিসি মোটর যে ওয়ার্কিং প্রিন্সিপলটা অলমোস্ট একই। সেটা কিরকম, যে এখানে আমাদেরকে আর্মেচারটা ভিতরের মধ্যে আর্মেচার গুলো বাইরের দিকে থাকবে, এবং সবগুলো আর্মেচারের যে কানেকশন গুলো একটা অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্টেড আছে। এখানে চারটা অ্যাম্পলিফায়ার আমরা দেখতে পাচ্ছি। প্রথম অ্যাম্পলিফায়ারের নাম দেওয়া আছে A1, পরের অ্যাম্পলিফায়ারটা হচ্ছে A2, A1 A2, এটা দেওয়া আছে A3, এটা হচ্ছে A4। A1 A2 A3 A4। তো প্রথম কয়েলটা A1 এর সাথে কানেক্টেড আছে, দ্বিতীয় কয়েলটা A2 এর সাথে, তৃতীয় কয়েলটা A3 এর সাথে, চতুর্থ কয়েলটা A4 এর সাথে কানেক্টেড আছে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের A1 এবং A3 এটা পরস্পর কানেক্টেড, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে A1 এবং এখানে একটা A3 এটা পরস্পর কানেক্টেড। অপরপক্ষে A2 এবং A4 পরস্পর কানেক্টেড। তার মানে হলো A1 A3 মিলে একটা উইন্ডিং ফর্ম করছে, এবং A2 এবং A4 মিলে একটা উইন্ডিং ফর্ম করছে। এখন এটা ঘোরাতে গেলে কি করতে হবে, জানা কথা যে আমাদেরকে এইখানকে যে নর্থ পোলটা দেওয়া আছে, নর্থ পোলটা এখানে থেকে আমাকে এখন অবশ্যই সাউথ পোল বানাতে হবে, এবং একই সাথে এখানে সাউথ পোল বানানোর পরে এখানে আবার নর্থ পোল বানাতে হবে। তাহলে কি হবে, এখানে নর্থ পোল বানালে এই সাউথ পোলটা নর্থ পোলের দিকে চলে আসবে, আর এখানে যদি আমি সাউথ পোল বানাই তাহলে এই নর্থ পোলটা এই সাউথ পোলে চলে আসবে। ফলে হবে কি, সেটা একটা ক্লকওয়াইজ একটা রোটেশন দিবে। এবং এটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, অর্থাৎ কিছুক্ষণ পরে এখানে আবার সাউথ পোল করে দিতে হবে এবং এখানে নর্থ পোল করে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, এই সাউথ পোলটা আবার নর্থ পোলটাকে এদিকে নিয়ে চলে আসবে, আর এই নর্থ পোলটা এই সাউথ পোলটাকে তখন উপরের দিকে নিয়ে চলে আসবে। তখন কি হবে, নর্থ পোলটা নিচের দিকে, সাউথ পোলটা উপরের দিকে চলে যাবে। এভাবে এটাকে ঘোরাটা কন্টিনিউ করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাম্পলিফায়ার গুলো আছে। আমরা সবাই জানি যে অ্যাম্পলিফায়ার গুলো তো আসলে কানেক্টেড থাকে কয়েলে। তো সেই অ্যাম্পলিফায়ারের মধ্যে যদি আমরা আসলে কোনো ইনপুট না দিই তাহলে আসলে অ্যাম্পলিফায়ার যে গেইন যতই থাকুক সেটা জিরো হয়ে যাবে।
জিরো ইনপুট দিলে গেইন যাই হোক আউটপুট যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফর্ম হবে না, ফলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা পেয়েছি সেটা এখান থেকে পাবো না। এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। কাজেই এখানে ইলেকট্রোম্যাগনেট, এখানে ইলেকট্রোম্যাগনেট, এখানে এইভাবে করে আসলে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমরা করতে পারি, ইচ্ছা মতো তৈরি করতে পারি। এখানে অ্যাম্পলিফায়ার থেকে নেগেটিভ বা পজিটিভ বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই দেওয়া যেতে পারে। এখানে যে স্কিমেটিক দেওয়া আছে এটা আসলে বাইপোলার। বাইপোলার মানে এখানে যে গ্রাউন্ড সাপ্লাইটা দেওয়া আছে, আমরা যদি মনে করি এদিক থেকে এদিকে কারেন্টটা পাঠাবো, তাহলে আমাকে কি করতে হবে, এখানে পজিটিভ পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে। যদি এখানে আমি পজিটিভ পাওয়ার সাপ্লাই তৈরি করি তাহলে কারেন্টের ডিরেকশনটা হবে এদিক থেকে এদিকে। আর আমি যদি এখানে নেগেটিভ পাওয়ার সাপ্লাই তৈরি করি তাহলে কি হবে, নেগেটিভ থেকে গ্রাউন্ড যেহেতু লোয়ার পটেনশিয়াল হায়ার পটেনশিয়াল, কাজে গ্রাউন্ডের দিক থেকে তখন এই নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো করবে। কাজেই এই কারেন্টটা একই সময় এই দিক থেকে এদিকেও আসতে পারে, আবার এই দিক থেকে এদিকেও আসতে পারে। এটার সাথে এখানে ডিপেন্ড করবে যেটা কি নর্থ পোল হবে নাকি সাউথ পোল হবে। এটা মূলত ডিপেন্ড করবে যে এখানে কারেন্ট ডিরেকশনের উপরে। তো এটা বিভিন্ন ভাবে হতে পারে, সেটা হলো ড্রাইভার সার্কিটের মাধ্যমে হতে পারে, ট্রানজিস্টরের মাধ্যমে হতে পারে, আবার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে এটা হতে পারে। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে এখানকার ওয়ার্কিং প্রিন্সিপালটা এতক্ষণ আমরা যেটা বললাম সেটা অলমোস্ট একই, এই জন্য আমরা এভাবে সামারাইজ করতে পারি খুব অল্প কথায় যে the in-runner brushless DC motor, the construction of an in-runner brushless DC motor is different than that of the out-runner brushless DC motor, but the working principle is almost the same. And কোন জায়গায় ডিফারেন্স হচ্ছে, the in an in-runner brushless DC motor a permanent magnet is placed in the rotor, or a permanent magnet is used as a rotor. এখানে কিন্তু একটাই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে রোটর তৈরি করা হচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে নর্থ পোল এবং সাউথ পোল, যেটা একটাই পার্মানেন্ট ম্যাগনেট। কিন্তু আমরা যদি আউটরানার ব্রাশলেস ডিসি মোটর চিন্তা করি, আউটরানার ব্রাশলেস ডিসি মোটরে কিন্তু একটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া হয়নি। তোমরা যেখানে একটা সাউথ পোল এবং একটা নর্থ পোল দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিচ্ছিন্ন মেরু না, কারণ আমরা সবাই জানি যে পার্মানেন্ট ম্যাগনেটকে অংশ বিশেষ যদি নেই, শুধুমাত্র একটা সাউথ পোল বা শুধুমাত্র একটা নর্থ পোল কিন্তু এখানে পাওয়া যায় না। আমাদেরকে আসলে কি করতে হয়, আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে এখানে সেপারেট একটা পার্মানেন্ট ম্যাগনেট রাখতে হয় যার সাউথ পোলটা এখানে, এবং এখানে আরেকটা পার্মানেন্ট ম্যাগনেট রাখতে হয় যার নর্থ পোলটা এইখানে। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এইখানে আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা যদি আউটরানার ব্রাশলেস ডিসি মোটরটা ব্যবহার করতে চাই তাহলে কি করতে হয়, এখানে পার্মানেন্ট ম্যাগনেট রাখতে হয় এবং এখানে ম্যাগনেটিক কোর এটা মাস্ট রাখতে হয়। কিন্তু যদি আমরা ইলেকট্রোম্যাগনেট ইনরানার ব্রাশলেস ডিসি মোটর তৈরি করি তাহলে রোটরের ক্ষেত্রে আমাদের রোটর কোরটা না হলেও চলে, রোটর কোর যে লাগবেই সেটা ম্যান্ডেটরি না, রোটর কোর না হলেও চলে বা রোটর কোর থাকতেও পারে, কিন্তু যদি আউটরানার হয় তাহলে রোটর কোর মাস্ট থাকবে। এটাই হচ্ছে কনস্ট্রাকশনাল বেসিক ডিফারেন্স, এন্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ অলমোস্ট দ্য সেম। এবং আমরা এই ক্লাসে এগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে অ্যাডভান্সড ব্রাশলেস